আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। বরাবরের মতোই আমি তোমাদের সাথে হাজির হয়েছি। আমি মানিক স্যার। বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে চমৎকার একটি অংশ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা হচ্ছে বাংলা বানান। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বানান নিয়ে আমরা আজকে কথা বলবো। বাংলা বানান আমাদের যে সর্বশেষ আমরা যে নিয়মে শিখব সেটা হচ্ছে বাংলা একাডেমি 2012 সালে সেটা সংস্কার করেছে। সেই সংস্কারের নিয়ম অনুসারে আজকে আমরা বাংলা বানান শিখতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ে তোমরা জানো যে এখানে সংজ্ঞা আসে, নির্ণয় আসে। চলো প্রিয় শিক্ষার্থীরা, বানান শিখতে গেলে আমাদের আগে কি কি লাগবে চলো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমত লাগবে হচ্ছে তৎসম শব্দের বানান। দ্বিতীয়ত লাগবে হচ্ছে অতৎসম অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি শব্দের বানান। এরপরে লাগবে প্রিয় শিক্ষার্থীরা নত্যবিধান ও সত্যবিধানের নিয়ম। এই চারটি অংশ যদি আমরা জানি, মোটামুটি ভাবে আমরা বাংলা বানান সম্পর্কে জানতে পারবো। তোমরা বাংলা একাডেমির যে বানানের যে সংস্কারের নিয়মটা, সেটা একবার চোখ বুলিয়ে আসতে হবে তোমাদের। প্রিয় শিক্ষার্থীরা, চলো বানান শিখতে গেলে আমাদের এই চারটা বিষয় সম্পর্কে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা প্রশ্ন আমাকে তোমরা সচরাচর করেই থাকো। অনেকের কাছ থেকে আমি এই প্রশ্নটা বারবার পেয়ে আসছি। অনেকেই বলে, স্যার আমি তৎসম শব্দ কি আসলে জানি না, আমি অতৎসম শব্দ কি আসলে জানি না। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ভাষাটা গঠিত হয়েছে এসব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। তৎসম শব্দ, অতৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলোর মাধ্যমে বাংলা ভাষাটা গঠিত হয়েছে। তারই সুবাদে বাংলা বানানে এই ধরনের শব্দগুলো, বাংলা বানান চিনতে গেলে বা বাংলা বানান সম্পর্কে জানতে গেলে আমাদের এই শব্দগুলো সম্পর্কে চিনতে হবে, এই শব্দগুলো চিনতে হবে, জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এখন জানতে হবে তৎসম শব্দটা কি, আসলে অতৎসম শব্দটা কি। এই বিষয়গুলো আমরা আগে একটু জেনে আসি। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা তৎসম শব্দ শিখব, সেটা জানতে গেলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। বাংলা ভাষাটা কোত্থেকে আসছে আমরা ঝলকে একটু দেখে আসি, তারপরে আমরা তৎসম শব্দের সমাধানটা পেয়ে যাব। আমরা তৎসম শব্দ কিভাবে চিনতে হয় সেই কৌশলটা শিখে নিব, তারপরে আমরা অতৎসম শব্দ কিভাবে চিনতে হয় সেই কৌশলটা শিখে নেব। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সচরাচর জানি যে বাংলা ভাষার জন্মটা হয়েছে ইন্দো ইউরোপীয় গোষ্ঠী থেকে। প্রিয় শিক্ষার্থীরা, ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর দুটি শাখা, একটা হচ্ছে ক্যান্তম শাখা, একটা হচ্ছে ক্যান্তম, আর একটা হচ্ছে শতম। আমাদের বাংলা ভাষাটা আসছে মূলত শতম শাখা থেকে। শতম থেকে আসছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা পর্যায়ক্রমে বিবর্তিত হয়ে আসছে বৈদিক ভাষা। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ ঋগ্বেদের ভাষাকে বলা হয় বৈদিক ভাষা। বৈদিক থেকে আরেকটু পরিবর্তন হয়ে আসছে সংস্কৃত ভাষা। এটা সম্পর্কে আমরা মোটামুটি জানি। এরপরে আরেকটু পরিবর্তন হয়ে আসছে মধ্য ভারতীয় আর্য ভাষা বা বা প্রাকৃত ভাষা, যেটাকে বলে প্রাকৃত ভাষা বা কথ্য ভাষা। সাধারণ কৃষক শ্রেণীর মানুষ, জেলে সম্প্রদায়ের মানুষ এই ভাষায় কথা বলতো। প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই ভাষা পর্যায়ক্রমে পরিবর্তিত হয়েছে। চলো আমরা আরেকটি অংশ দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে দুজন লেখক, দুজন পণ্ডিত যারা বাংলা ভাষা নিয়ে গবেষণা করেছেন, দুজনই স্বীকার করে নিয়েছেন বাংলা ভাষার জন্মটা হয়েছে প্রাকৃত ভাষা থেকে অথবা মধ্য ভারতীয় আর্য ভাষা বা কথ্য ভাষা থেকে। এবং শহীদুল্লাহ বলতে চেয়েছেন যে আমরা গৌড়ী অঞ্চলের মানুষ ছিলাম, আমাদের এই অঞ্চল ছিল গৌড়, সেই গৌড়ীয় প্রাকৃত হয়ে, গৌড়ীয় অপভ্রংশ হয়ে, বঙ্গ কামরূপী হয়ে বাংলা ভাষার জন্ম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা মতামত পোষণ করেছেন। এবং ডক্টর সুনীতি বুঝাতে চেয়েছেন যে হ্যাঁ, বাংলা ভাষার জন্ম প্রাকৃত ভাষা থেকে হয়েছে, কোনো সমস্যা নেই, দুজনে স্বীকার করে নিয়েছেন। আর এটা আরেকটা রূপ হচ্ছে প্রাকৃত ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, দুজনেই স্বীকার করে নিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সুনীতিবাবু তিনি বলতে চেয়েছেন যে এই অঞ্চলটা ছিল মগধ অঞ্চল, সেই মাগধী প্রাকৃত থেকে এবং মাগধী অপভ্রংশ হয়ে বাংলা ভাষার জন্ম। তাহলে দুজনেই স্বীকার করে নিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, পয়েন্ট টু বি নোটেড, খুবই গুরুত্বপূর্ণ কথা, বাংলা ভাষার জন্মটা হয়েছে প্রাকৃত ভাষা থেকে। এই অংশটা একটু মনে রাখতে হবে, অথবা মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে, যেটা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল, যেটা
কৃষক শ্রেণীর মানুষের ভাষা ছিল, জেলে সম্প্রদায়ের মানুষের ভাষা ছিল। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার একটু দেখে আসি। আমরা তৎসম শব্দ খুঁজবার জন্য এই জায়গায় আমরা উপস্থিত হয়েছি। আমরা সংস্কৃত ভাষায় দুটি অংশ আমরা জানি। সংস্কৃত ভাষার শব্দগুলো বলা হয় তৎসম শব্দ, এবং এটার আরেকটা রূপ হচ্ছে অর্ধ তৎসম শব্দ। সংস্কৃত তৎসমের সামান্য একটা বিকৃত রূপ হচ্ছে অর্ধ তৎসম। এটার ব্যবহার সচরাচর আমাদের কম দেখা যায়, এটা নিয়ে আমরা আলোচনা করব না। আমাদের মূল যে বিষয় তৎসম শব্দের বানান, সেই জন্য আমরা বুঝতেই পারছি সংস্কৃত ভাষা থেকে তৎসম শব্দের উৎপত্তিটা হয়েছে। সংস্কৃত ভাষার শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের জানা খুবই দরকার। তৎসম শব্দগুলো খুবই কঠিন হয়, গম্ভীর হয়, অর্থটা তোমার কাছে অজানা মনে হয়। শব্দের শেষে যুক্ত ব্যঞ্জনে সবসময় মূর্ধন্য ন যুক্ত হয়, যুক্ত ব্যঞ্জনে সবসময় মূর্ধন্য স যুক্ত হয়, এবং পদগুলো এখানকার যে শব্দগুলো আছে তৎসম শব্দের শব্দগুলো সবসময় সমাসবদ্ধ পদ হয়। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে পদের শেষে সবসময় দীর্ঘ ইকার দীর্ঘ উকার হয়। এটাই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তৎসম শব্দের চেনবার উপায়। আমরা এই জায়গায় আরেকটু স্মরণ করে দিতে চাই যে আমরা যে সংস্কৃত থেকে প্রাকৃত হয়ে বর্তমান পর্যায়ে আছি, সেই জন্য আমি এই বাংলা ভাষার বংশ পরিচয়টা একটু জানাতে চেয়েছি তোমাদেরকে, যাতে তোমরা শব্দগুলো কোত্থেকে আসছে সহজে তোমরা বুঝতে পারো। চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা একটি কথা আগেই বলেছি, সংস্কৃত ভাষা থেকে আসছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা থেকে বর্তমানে আমরা এই পর্যায়ে আছি, সেটা হচ্ছে চলিত ভাষা। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যেটাকে তদ্ভব শব্দ বলছি বা অতৎসম শব্দ বলছি, সেটাই হচ্ছে এই তদ্ভব। বর্তমানে আমরা এই পর্যায়ে আছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তদ্ভবকে বলা হয় খাঁটি বাংলা শব্দ, এবং এই শব্দগুলো অনেক সহজ সরল হয়, এবং পদের শেষে হ্রস্ব ইকার হ্রস্ব ওকার যুক্ত হয়। আমি আবার একটু রিপিট করছি তোমাদের জন্য। চলিত ভাষার শব্দগুলোকে তদ্ভব শব্দ বলা হয়, এবং এই শব্দগুলো উচ্চারণে অনেক সহজ হয়, সহজে বোঝা যায়, এবং সহজেই তোমাদের কাছে অর্থটা জানা মনে হবে। পদের শেষে হ্রস্ব ইকার এবং হ্রস্ব ওকার হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ চিনে ফেললাম। চলো আমরা আজকে মূল বানানে চলে যাই। এর আগে আরেকটি অংশ দেখাই তোমাদেরকে। আমরা যে বর্তমানে চলিত ভাষায় কথা বলছি, ভাষার কোন পর্যায়ে আছি আমরা, সেটা একটু দেখে নিই। একটা ছোট্ট একটি চার্ট তোমাদের জন্য। দেখো তৎসম শব্দগুলো, দেখো আমি আগেই বলেছি এই শব্দগুলো অনেক কঠিন, উচ্চারণে গম্ভীর হয়, অর্থটা তোমাদের কাছে অজানা মনে হয়। তাহলে তোমরা একটু দেখো তৎসম শব্দগুলো চন্দ্র, কৃষ্ণ, হস্ত, দুগ্ধ। শব্দগুলো দেখেই আমরা বুঝতে পারছি উচ্চারণ করতেই অসুবিধা হচ্ছে। আর দেখো বর্তমানে আমরা যে ভাষায় কথা বলছি, চলিত ভাষার শব্দগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। এই দেখো আমরা বলছি চাঁদ, কালো, হাত, দুধ। এই যে মাঝখানে যে দুইটা স্তর, তৎসমের সামান্য বিকৃত রূপ হচ্ছে অর্ধ তৎসম। আমরা একটা প্রাকৃত ভাষার কথা বলেছিলাম, যে দুই পণ্ডিত দুজনে স্বীকার করে নিয়েছেন বাংলা ভাষার জন্মটা হয়েছে প্রাকৃত ভাষা থেকে। এই যে চন্দ্র অর্ধ তৎসমে সেটা চন্দর ছিল, এগুলোর ব্যবহার আমাদের এখন নাই। চন্দর ছিল, প্রাকৃত ভাষায় সেটা চন্দ্র ছিল, বর্তমানে চাঁদ। কৃষ্ণ কেষ্ট, কেষ্ট কালো, হস্ত হত্যু, প্রিয় শিক্ষার্থীরা এটা হবে হত্যু। তারপরে হচ্ছে হস্ত হাত, দুগ্ধ দুধর, দুধ দুধ। প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই ভাষা পরিবর্তনশীল, তৎসম থেকে অর্ধ তৎসম, তারপরে প্রাকৃত, তারপরে আমরা বর্তমানে চলিত ভাষার পর্যায়ে এসেছি। এখানে এতগুলো বিষয় দেখানোর একটাই কারণ, তৎসম জিনিসটা কি আসলে, তৎসম শব্দটা কোত্থেকে আসছে এবং তদ্ভব শব্দটা কোথা থেকে এসছে, এই বিষয়টা পরিষ্কার করবার জন্য সামান্যই তোমাদের জন্য সামান্যই পরিশ্রম। আমরা এখন তৎসম শব্দ সহজে চিনতে পারবো, এবং যেটাকে আমরা তদ্ভব শব্দ বলছি, চলিত ভাষার শব্দগুলোকে তদ্ভব বলা হয়, সেটাও আমরা পরিষ্কারভাবে চিনতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা তৎসম শব্দের বানান দেখে আসি। তৎসম শব্দের বানান, প্রিয় শিক্ষার্থীরা, আমি অনেকগুলো শব্দ সাজিয়েছি এখানে। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে কর্য, ধার্য, কার্যালয়, ধৈর্য, ধর্ম, কর্ম। আমরা ধম্ম বলছি, কর্ম বলছি। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা আমাদের মনেই রাখতে হবে, তৎসম শব্দের বানানে র্যাপের পরে ব্যঞ্জনের কোনো দ্বিত্ব হবে না। তার মানে হচ্ছে র্যাপের পরে ব্যঞ্জন দুইটা হতে পারবে না, তাহলে উচ্চারণে পরিবর্তন হয়ে যায় এবং ভিন্ন একটা উচ্চারণে শোনা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতেই পারছি এই শব্দগুলো ভুল। আমরা প্রত্যেকেরই বিয়ের কার্ডে দেখি, তোমরা অবশ্যই খেয়াল করবে,
বিয়ের নেমন্তন্নপত্র যখন তোমরা পাবে, তোমরা দেখবে অমুকের বিয়ের দিন ধার্য করা হয়েছে অমুক তারিখে, তাহলে ধার্য কিন্তু এভাবেই লিখে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে এটা ভুল লিখে। তাহলে আমরা আজকে থেকে শুদ্ধ হয়ে যাব। আমরা সঠিক বানান আমাদের অবশ্যই দরকার, কারণ ভাষাকে শুদ্ধভাবে উপস্থাপন করবার জন্য শুদ্ধ বানান খুবই দরকার। প্রিয় শিক্ষার্থীরা, কর্য এই বানানটা ভুল আছে, ধার্য বানানটা ভুল আছে। শুদ্ধ হবে এরকম: কর্য, ধার্য, কার্যালয়, ধৈর্য, ধর্ম, কর্ম। তাহলে একটা বিষয় আমরা পরিষ্কার, তৎসম শব্দে র্যাপের পরে ব্যঞ্জনের দ্বিত্ব হতে পারবে না। একটা নিয়ম শিখে ফেলেছি। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা নিয়ম শিখে আসি। তোমরা কিছু শব্দ দেখতে পাচ্ছ, আমি এখন কিন্তু নিয়মটা দিইনি। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিযোগী তোমরা দেখতে পাচ্ছ, প্রতিযোগী, সহযোগী, কৃতি, দায়ী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই তোমাদেরকে স্পষ্ট করেছি তৎসম শব্দে পদের শেষে দীর্ঘ ইকার শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে, এটা একটা নিয়ম আছে, তৎসম শব্দে পদের শেষে ইন প্রত্যয় শুদ্ধ। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার আমরা তো ইন প্রত্যয় বুঝি না। তাহলে ছোট্ট একটা কথাই তোমাদেরকে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, পদের শেষে ইন প্রত্যয় মানে হচ্ছে, ইন প্রত্যয় মানে হচ্ছে, ইন প্রত্যয় মানে হচ্ছে পদের শেষে দীর্ঘ ইকার। মনে থাকবে তোমাদের, ইন প্রত্যয় মানে হচ্ছে পদের শেষে দীর্ঘ ইকার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পদের শেষে দীর্ঘ ইকার কিন্তু শুদ্ধ কোথায়? তৎসম শব্দে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই বানানগুলো শুদ্ধ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই বানানগুলোর শেষে যখন এক্সট্রা কিছু ল্যাজ যুক্ত হবে, তা, তা, ত, ত, আমরা এখানে দুইটা বিষয়ের কথা বলেছি, তিনটা বিষয়ের কথা বলেছি। যদি ইন প্রত্যয় যুক্ত গঠিত শব্দের শেষে ত বা তা যুক্ত হয়, তৎসম শব্দে অবশ্যই ইন প্রত্যয় শুদ্ধ, কোনো ডাউট নেই। ইন প্রত্যয় মানে পদের শেষে দীর্ঘ ইকার, ব্যাস। কিন্তু এর পরে যখন একটা নতুনভাবে ল্যাজ যুক্ত হবে, ত বা তা যুক্ত হবে, তখন পূর্ববর্তী দীর্ঘ ইকার হ্রস্ব ইকারে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তৎসম শব্দে ইন প্রত্যয় শুদ্ধ, প্রতিযোগী, সহযোগী, কৃতি এগুলো শুদ্ধ। কিন্তু তৎসম শব্দে ইন প্রত্যয় যুক্ত গঠিত শব্দের শেষে যখন নতুন ভাবে আমাদের ত বা তা যুক্ত হবে, তাহলে পূর্ববর্তী দীর্ঘ ইকারটা, এই দীর্ঘ ইকারটা হ্রস্বইকারে পরিণত হবে। প্রতিযোগিতা, সহযোগিতা, কৃতিত্ব। তুমি কি এই এলাকার কৃতি সন্তান? কৃতি কিন্তু শুদ্ধ। যখন এর শেষে একটা ল্যাজ যুক্ত হবে, তখনই সেটা হ্রস্বইকারে পরিণত হবে। দায়িত্ব, আমি তোমাদের দায়িত্ব নিলাম, দায়ী কিন্তু শুদ্ধ। কিন্তু এরপরে যখন ত বা তা যুক্ত হবে, পূর্ববর্তী দীর্ঘ ইকার হ্রস্বইকারে পরিণত হবে। আমরা আরেকটি কঠিন নিয়ম শিখে ফেললাম প্রিয় শিক্ষার্থীরা। মজার ব্যাপার হচ্ছে, একই রকম শব্দ প্রাণী, গুণী, মন্ত্রী, এই শব্দগুলো ইন প্রত্যয় অবশ্যই শুদ্ধ। কিন্তু এটার শেষে যখন যে কোনো একটা এক্সট্রা অংশ যুক্ত হবে, ল্যাজ যুক্ত হবে, ঠিক তেমনি ভাবে পূর্ববর্তী দীর্ঘিকারটা হ্রস্বইকারে পরিণত হবে। প্রাণীবিদ্যা, গুণীজন, মন্ত্রী পরিষদ, আমরা এভাবেই লিখবো। আমরা আরেকটা নিয়ম শিখে ফেললাম, ইন প্রত্যয় শুদ্ধ তৎসম শব্দে, কিন্তু ত বা তা যুক্ত হলে পূর্ববর্তী দীর্ঘিকার কিসে পরিণত হবে? হ্রস্বইকারে পরিণত হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা নিয়ম শিখে ফেললাম। চলো, এটা খুব ইম্পর্টেন্ট নিয়ম, 2012 সালের সর্বোত্তম সংস্কার এটা। তোমরা ইতিমধ্যে তোমরা জেনে এসেছো, ঈদ নিয়ে একটা, ঈদের সময় আসলে ঈদের বানান নিয়ে একটা মিডিয়ার মধ্যে তোলপাড় হয়, মারামারি লাগে। একজনে বলে আমি ঈদ এভাবে লিখবো, হ্রস্ব ই দিয়ে লিখবো। আরেক দল বলে যে আমরা না, সারা বছর জুড়ে, আমরা অনেক বছর ধরে জন্ম থেকে আমরা ঈদ এভাবে লিখে আসছি, আমরা এভাবে লিখে মজা পাই। প্রিয় শিক্ষার্থীরা, যে নতুন নিয়ম, যে 2012 সালের সর্বশেষ যে লেটেস্ট নিয়মটা, সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়মেই শুদ্ধ, সেজন্য তারা এভাবে লিখতে প্রস্তুত। কিন্তু আমরা এভাবে লিখবো না, ঈদের মধ্যে একটা দীর্ঘতা থাকে, সেজন্য আমরা পুরনো স্টাইলটাই লিখবো। এটাই সবচেয়ে আমাদের কাছে শুদ্ধ বলে মনে হয়। চলো আমরা এই নিয়মটা দেখে আসি, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এটা। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, এই ক্ষেত্রে এই নিয়ম আমি এখনো নিয়মটা তুলে ধরিনি, কিন্তু এক্সাম্পলগুলো তুলে ধরেছি। তোমরা একটু খেয়াল করো, এই হ্রস্বইকে একটু যদি দীর্ঘ করো, তোমরা একটু যদি দীর্ঘ করো, তোমরা দীর্ঘ ই পাবা। আবার হ্রস্বকে যদি একটু দীর্ঘ করো, তোমরা দীর্ঘ উ পাবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একটা প্রশ্ন থেকে যায়,
তাহলে এখান থেকে যদি আমরা এই অংশটা পাই, দীর্ঘ ই পাই, এই অংশ থেকে যদি দীর্ঘ ও পাই, তাহলে এই দুটো ধ্বনির মধ্যে মৌলিক স্বর ধ্বনি হিসেবে, মৌলিক স্বর হিসেবে গণনা করা হয় হ্রস্ব ই-কে। এই দুইটার মধ্যে মৌলিক স্বর হিসেবে গণনা করা হয় হ্রস্ব উ-কে। তাহলে একটা প্রশ্ন তোমরা সমাধান নাও, এই দুইটা যদি বানানে, হ্রস্ব ই এবং দীর্ঘ ই বানানে তৎসম শব্দ যদি মারামারি লাগে, যদি ঝগড়া হয়, তাহলে কোনটাকে বাছাই করবা? নিশ্চিত তোমরা বসকে বাছাই করবা। তাহলে বস কোনটা? হ্রস্ব ই। ঠিক তদ্রূপ আগেরই মতো হ্রস্ব এবং দীর্ঘও যখন মারামারি লাগবে, দু বানানে সংঘর্ষ হবে, তখন তোমরা কোনটা নিবা? বসকে নিবা। তাহলে এই দুইটার মধ্যে মৌলিক স্বর হচ্ছে হ্রস্ব ই, দীর্ঘ ই এবং হ্রস্ব এর মধ্যে মৌলিক স্বর হচ্ছে হ্রস্ব ই, এবং দীর্ঘ ও হ্রস্বর মধ্যে মৌলিক স্বর হচ্ছে হ্রস্ব উ। এই দুইটার ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে যখন সমস্যা হবে, হ্রস্ব ই দীর্ঘ সমস্যা হবে, আমরা গণনা করব মৌলিকগুলোকে, আমরা সিদ্ধান্ত নিব এই দুইটাকেই নিব, এগুলো বাদ। এটাই হচ্ছে সেই নিয়ম। একটু দীর্ঘায়িত করে বুঝিয়েছি, এবার আমরা নিয়মটা দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো। তৎসম শব্দের বানানে হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার, হ্রস্ব ওকার এবং ওকার একই সঙ্গে থাকলে, সেক্ষেত্রে যেসব বানানের ক্ষেত্রে হ্রস্ব ই দীর্ঘ ই, আবারও বলছি হ্রস্ব ই দীর্ঘ ই উভয় শুদ্ধ বলে মনে হবে, সেসব ক্ষেত্রে আপনারা শুধুমাত্র হ্রস্ব ই এবং হ্রস্ব ওকার নিতে পারবেন, দীর্ঘস্বর দুটি বাদ দিবেন। আসো আমরা কিছু উদাহরণ দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, এই বানানটা সারা জীবন আমরা এভাবে লিখে আসছি, কিন্তু 2012 সালের পরে সংস্কার হয়েছে, আমরা শ্রদ্ধাঞ্জলি অবশ্যই রস্বীকার দিয়ে লিখব। গুল্লি রস্বীকার দিব, কিংবদন্তি আমরা রস্বীকার দিব, চুল্লি অবশ্যই আমরা রস্বীকার দিব। তাহলে এই বানানটা আমরা ক্লিয়ার, যেসব ক্ষেত্রে হ্রস্ব ই দীর্ঘ উভয় শুদ্ধ বিলম্ব হবে, সেসব ক্ষেত্রে আমরা শুধুমাত্র হ্রস্ব ই এবং হ্রস্ব ও নিব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আরেকটা অংশে চলে যাই। খুব ইম্পর্টেন্ট আরেকটি বানান। আমরা জানি যে অনেক সময় আমরা সংবর্ধনা বানান লিখতে ভুল করি, অনেক সময় আমরা এইভাবে লিখে ফেলি। তোমরা একটু দেখো, আমরা সম্বর্ধনা এভাবে লিখে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, এই বানান তো অবশ্যই ভুল। এই ক্ষেত্রে সন্ধির ক্ষেত্রে তৎসম শব্দে, তোমরা জানো যে তৎসম শব্দগুলো, তৎসম শব্দের মাধ্যমে সন্ধি সংঘটিত হয়। আসো, তৎসম শব্দে ক, ক, গ পরে থাকলে, ইত্যাদি পরে থাকলে, পরে মানে হচ্ছে সন্ধির ক্ষেত্রে পরে মানে মিলন চিহ্নের পরে, এটা যদি মিলন চিহ্ন হয়, মিলন চিহ্নের পরে দেখো ক, স, গ, ব ইত্যাদি থাকতে পারে। পূর্ববর্তী যে মস্তলে, প্রিয় শিক্ষার্থীরা, মস্তলে আমরা অবশ্যই অনুস্বর দিব। দেখো মস্তলে আমরা অনুস্বর দিয়েছি, মস্তলে অনুস্বর দিয়েছি, মস্তলে অনুস্বর দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই নিয়মটা বুঝতে পেরেছি। আবারও বলছি আমি, সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, গ, প, প, ব, ব ইত্যাদি পরে থাকলে, পরে মানে মিলন চিহ্নের পরে যদি থাকে, পূর্ববর্তী মস্থলে অবশ্যই অনুস্বর হবে। সংকর, সংসার, সংগঠন। তাহলে শিক্ষার্থীরা, সম্বর্ধনা এই বানানটা ভুল, তাহলে আমরা কিভাবে লিখব? ম আছে এজন্য আমরা মর জায়গায় অনুস্বর দিব, সংবর্ধনা। ওকে, এভাবে আমরা লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা নিয়মে চলে যাই। তোমরা দেখতেই পাচ্ছ এই শব্দগুলো সমাসবদ্ধ পদ। আমরা শুরুতেই বলেছি যে তৎসম শব্দগুলো সবসময় যে পদগুলো বেশি, যে শব্দগুলো হবে সেটা সমাসবদ্ধভাবে বুঝতে পারে। তোমরা জানো সমাসবদ্ধ পদগুলো একসাথে লিখতে হয়, আলাদা করে লেখা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় ভুল আছে, এটা আলাদা করে লিখেছি আমরা, এজন্য এটা ভুল। শুদ্ধ হবে একসাথে লিখতে হবে, সমাসবদ্ধ পদগুলো একসাথে লিখতে হবে তৎসম শব্দে। পারবো ইনশাল্লাহ। চলো আমরা আরেকটি অংশে চলে যাই। খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, তোমরা দেখতেই পাচ্ছ তৎসম শব্দে পদের শেষে বিসর্গ হবে না। আমরা অনেক সময় মূলত, ফলত, বশত, ক্রমশ অনেক সময় আমরা পদের শেষে বিসর্গ দিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় আমরা বিসর্গ দিয়ে থাকি, কিন্তু দেয়া যাবে না। মূলত, ফলত, ক্রমশ, কার্যত তৎসম শব্দে পদের শেষে বিসর্গ নিষেধ, মনে থাকবে। কিন্তু পদের মাঝখানে বিসর্গ হইতে পারে। দুঃখ, মনকষ্ট, পুনঃ পুনঃ, তোমরা এটা লিখো, পুনঃ পুনঃ, হ্যাঁ, বারবার পদের মাঝখানে দেয়া যাবে, তবে পদের শেষে বিসর্গ হইতে পারবে না। তবে আরেকটা শর্ত আছে প্রিয় শিক্ষার্থীরা, বাংলা একাডেমির বানানে 4টা শব্দের মাঝখানে বিসর্গ দেয়া যাবে না, ওনারা নিষেধ করেছে, এটা ব্যান করেছে। চলো প্রিয় শিক্ষার্থীরা, 4টা শব্দ আমরা দেখে আসি। আমার সাথে বলো, নিস্তব্ধ।
আমার সাথে বলো নিস্পৃহ, আমার সাথে বলো নিঃশ্বাস, আমার সাথে বলো দুস্থ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 4টা শব্দের বানানে সব সময় আমরা পদের মাঝখানে বিসর্গ দিয়ে আসি, কিন্তু বাংলা একাডেমি বলছে এই 4টা শব্দের মাঝখানে প্রিয় শিক্ষার্থীরা কোনো বিসর্গ দেওয়া যাবে না। চলো আমরা দেখে আসি 4টি শব্দের মাঝখানে বিসর্গ নিষেধ। তাহলে আমরা সেই নিষেধগুলোকে কি, নিস্তব্ধ, বিসর্গ দেওয়া যাবে না, নিস্পৃহ, নিঃশ্বাস, দুস্থ। আমি আবারও বলছি, নিস্তব্ধ, নিস্পৃহ, নিঃশ্বাস, দুস্থ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি কঠিন নিয়ম শিখে ফেললাম, তাহলে পদের শেষে বিসর্গ থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৎসম শব্দের বানান শিখে ফেললাম এবং তৎসম শব্দ কিভাবে চিনতে হবে সেই অংশটা শিখলাম। আমরা শিখলাম তদ্ভব শব্দ বা অতৎসম শব্দ কিভাবে চিনতে হয় সেই কৌশলটা শিখলাম।